এখানে আমরা যেটা বলতেছিলাম যে আমরা আজকে তড়িৎ রসায়নের সিকিউ অংশটা দেখব। তো এখানে শুরুতে আমাদের বরাবরের মতো আছে টপিক সাজেশন। আসলে আমরা কোন টপিক পড়বো না এই নিয়ে তোমাদের মাঝখানে প্রচুর কনফিউশন থাকে। তো এই জন্য আগে আমরা টপিক সাজেশনটা ক্লিয়ার করে নিই। টপিক সাজেশনটা ক্লিয়ার করে নিয়ে আমরা তোমাকে ধরাই দিই আসলে যে তোমার কোন টপিকটা কি পড়া উচিত, কোন টপিকটা এখন এই সময়ে ততটা গুরুত্ব দেওয়া উচিত না। আমাদের এখানে যে টপিকগুলো পড়বো মোটামুটি এখান থেকে সিকিউ গুলা হয়ে থাকে। আবারও বলতেছি সিকিউ কিন্তু একটা চলে আসবে অথবা দুইটাও আসতে পারে কিছু ক্ষেত্রে। এই ক্লাসটা করলে তুমি ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা। প্রথমে আমাদের সিকিউ এর জন্য দেখতে হবে তড়িৎ বিশ্লেষণ। এই তড়িৎ বিশ্লেষণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফ্যারাডের সূত্র। এই ফ্যারাডের সূত্র থেকে কি কি আসতে পারে? ক্যাথোডে সঞ্চিত ধাতুর পরিমাণ নির্ণয় করতে বলতে পারে যে তড়িৎ চালনার পরে দ্রবণের নতুন ঘনমাত্রা কত হবে। কি হবে? তড়িৎ চালনার পরে দ্রবণের নতুন ঘনমাত্রা কত হবে, আর সেই সাথে ধাতু সঞ্চিত হতে প্রয়োজনীয় সময় কি পরিমাণ লাগবে অথবা প্রয়োজনীয় বিদ্যুতের পরিমাণ কত হবে। এই তিন ধরনের প্রশ্ন ফ্যারাডের সূত্র থেকে করতে পারে। এরপরে যদি আসি আমরা ড্যানিয়েল কোষে আছে আমাদের কোষ বিক্রিয়া লিখতে বলতে পারে, কোষ বিভব নির্ণয় করতে বলতে পারে, লবণ সেতুর গুরুত্ব এটাও বলতে পারে, আবার নান্সট সমীকরণ এটা দিয়ে আমাদের ম্যাথ করতে বলতে পারে। এই মোটামুটি এই টপিকগুলা থেকে আমাদের সিকিউ হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণ বেশি। আমরা এই টপিকগুলো ইনশাআল্লাহ সামনে থিওরি সহ কভার করে ফেলবো, যাতে তোমার বেসিকে একটু গ্যাপ থাকলেও কোনো প্রকার প্রবলেম না হয়। তো চলো এরপরে আমরা আসি তড়িৎ বিশ্লেষণ। শুরুতে আমরা তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে পর্যাপ্ত ধারণা নিব। তড়িৎ বিশ্লেষণ কিভাবে হয়, কি হয় না হয়, অ্যানোডে কি হয়, ক্যাথোডে কি হয়, সবকিছু ক্লিয়ার হয়ে তারপরে আগাবো। একটু খেয়াল করো যে আমাদের এই তড়িৎ বিশ্লেষণে একটা অ্যানোড লাগে আর একটা ক্যাথোড লাগে। এখানে একটু খেয়াল করো যে এই যে এখানটাতে আছে একটা ব্যাটারি। কি আছে এখানটাতে একটা ব্যাটারি এটা হইতেছে ধনাত্মক প্রান্ত। কি প্রান্ত? ব্যাটারির ওই প্রান্ত হচ্ছে ধনাত্মক, এই প্রান্ত কি পজিটিভ, আর এই প্রান্ত হচ্ছে নেগেটিভ। মনে রাখবা বড় প্রান্ত পজিটিভ, ছোট প্রান্ত নেগেটিভ। দেখেন এই পজিটিভ প্রান্তটা হয় অ্যানোড আর নেগেটিভ প্রান্তটা হয় ক্যাথোড। এইভাবে মনে রাখবা। দেখো এই যে এই অ্যানায়ন গুলা এই পজিটিভ প্রান্তের পাশে আসবে, তার মানে অ্যানায়ন যেখানে যাবে তার নাম হইতেছে অ্যানোড। আর এই দেখো ক্যাটায়ন গুলা যেদিকে গেছে তার নাম ক্যাথোড। অ্যানায়ন যেদিকে যাবে ওইটা অ্যানোড, ক্যাটায়ন যেদিকে যাবে ওইটা ক্যাথোড। এখন অ্যানোড ক্যাথোড আমরা বুঝে গেলাম। এখানে দেখো আমরা কিছু ইনফরমেশন লিখে রাখছি যে অ্যানোডে অ্যানায়ন যায়, অ্যানোডে কি হয়, অ্যানোডে জারণ হয়। এই যে ইনফরমেশন গুলো তোমাদেরকে বলতেছি এগুলা সাথে সাথে লিখে ফেলতে হবে। তুমি যদি না লিখো তাহলে ফার্দার ভুলে যাওয়ার চান্স আছে। ঠিক আছে, এগুলা কিন্তু লাগবে। অ্যানায়ন যাবে অ্যানোডে, অ্যানোডে জারণ হবে। আর ক্যাটায়ন যাবে কই? ক্যাথোডে। ক্যাথোডে কি হবে? বিজারণ হবে। আর ক্যাথোডে সেই সাথে কি হবে? ধাতু সঞ্চিত হবে। তার মানে আমাদের ধাতু সঞ্চিত হওয়ার যত কেস বলবে সবগুলো হবে ক্যাথোডে। এরপরে যদি আসি আমরা ক্যাথোডে সঞ্চিত ধাতুর পরিমাণ নির্ণয় করব, এইখানে আসে আমাদের ফ্যারাডের সূত্রটা। ঠিক আছে, এখানে ফ্যারাডের সূত্র আমাদের কাজে লাগে। ফ্যারাডের সূত্র কি বলে? ফ্যারাডের সূত্রে বলে যে দেখো এখানে এই যে ক্যাথোডে যে ক্যাটায়ন গুলা যাচ্ছে, ধরো সোডিয়াম যাচ্ছে ক্যাথোডে, সোডিয়াম প্লাস কি প্লাস, ক্যাথোডে যদি আমাদের সোডিয়াম প্লাস যায়, খেয়াল করো তো সোডিয়াম প্লাস, এইখান দিয়ে নেগেটিভ চার্জ আসছে। কারণ আমরা বলতেছি এই যে এখানে একটু খেয়াল করো এই যে এই পাশে এই প্রান্তটা নেগেটিভ। ঠিক আছে, তো নেগেটিভ চার্জ আসলে ক্যাটায়ন কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে। তার মানে আলটিমেটলি কি হইতেছে? ক্যাথোডে গিয়ে ধাতু জমা হইতেছে, যেটা আমরা একটু আগে বলে ফেলছি। এখন এই ক্যাথোডে যে ধাতু জমা হবে, এই ধাতুটা কিসের উপর ভিত্তি করে জমা হবে? এই ক্যাথোডে যে ধাতু জমা হবে সেটা এই ফর্মুলার উপর ভিত্তি করে জমা হয়, ডব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ। এখন একটু খেয়াল করো আমাদের এই ডব্লিউ কি, দেখো তো ডব্লিউ হইতেছে ক্যাথোডে সঞ্চিত ধাতু, আর কিউ হইতেছে চার্জের পরিমাণ। তার মানে আমরা এক কথায় বলতে পারি যে ক্যাথোডে যে পরিমাণ ধাতু সঞ্চিত হবে সেটা কি চার্জের সমানুপাতিক। কিসের সমানুপাতিক? চার্জের সমানুপাতিক। তার মানে আমরা যদি ওইখানে ওই পাত্রের মধ্যে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে চার্জের পরিমাণ বাড়ায় দেয় তাহলে ওইখানে ধাতু বেশি সঞ্চিত হবে, আর বিদ্যুৎ প্রবাহ যদি কমায় দেয় তাহলে ধাতু কম সঞ্চিত হবে। গেল। এখন দেখো ডব্লিউ ইজ ইকুয়ালস টু লিখতে পারি জেড কিউ। এই জেড হইতেছে একটা ধ্রুবক। কি ধ্রুবক? দেখো জেড এর পরিচয়। জেড কে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। জেড কে কি বলা হয়? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আর এখানে জেড সমান আমরা লিখতে পারি এম বাই ইএফ। এখানে এম হইতেছে পারমাণবিক ভর। এম কি? পারমাণবিক ভর। যে পদার্থ থাকবে, দেখো এখানে সোডিয়াম ছিল, এই সোডিয়ামের পারমাণবিক ভর। এরপরে ই হইতেছে তুল্য সংখ্যা।
তোমাদের মাঝখানে অনেকেরই এখন প্রশ্ন জাগবে যে ভাই তুল্য সংখ্যা কি। আমি তোমাকে সংক্ষেপে একটা কথা বলবো যে তুল্য সংখ্যার কথা বললেই এইখানে তুমি মনে রাখবা যে যার যোজনী যত, তুল্য সংখ্যা মানে কি এখানে মনে রাখবা যোজনী। দেখো সোডিয়ামের যোজনী কত 1, তার মানে সোডিয়ামের তুল্য সংখ্যা এখানে 1। এখানে ফ্যারাড, এফ তে কি হইতেছে ফ্যারাড, 1 ফ্যারাড সমান 96,500 কুলম। 1 ফ্যারাড সমান কত কুলম? 96,500 কুলম, 96500 কুলম, এটা হইতেছে 1 ফ্যারাডের মান। আর সেই সাথে দেখো আমাদের আরো বেশ কিছু জিনিস আছে। এখানে আমরা যদি জেড এর মানটা একটু বসায় দেই, তার মান জেড এর মান, তো জেড এর মান বসায় দিলে আমরা আলটিমেট ফর্মুলা পাই MIT/EF। এখন তোমার এখানে একটু কনফিউশন লাগতে পারে যে MIT কিভাবে লিখলাম, জেড সমান তো M/EF, আইটি কোথা থেকে পাইলাম? আইটি পাইছি আমরা এই যে এই ফর্মুলা থেকে, দেখো এই যে এখান থেকে আমরা বলতে পারি কিউ সমান আইটি। এই কিউ এর জায়গায় যদি আইটি বসাই দিই আর জেড এর জায়গায় যদি আমরা M/EF বসাই দিই, ঠিক আছে, M/EF এইটুকু বসাই দিলে আমরা ফর্মুলা পাই W = MIT/EF। এই ফর্মুলাটা প্রচুর পরিমাণ কাজে লাগবে আমাদের সামনে গিয়ে। ক্যাথোডে কি পরিমাণ দেখো, এখানে টি আছে, তার মানে কোন একটা ধাতু যখন সঞ্চিত হবে তখন সেটা কি পরিমাণ মানে সঞ্চিত হতে কি পরিমাণ সময় লাগবে, এই টি থেকে বের করতে পারবো সময়। আবার আই আছে, তার মানে আমরা কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ লাগবে এটা বের করতে পারবো। এরপরে আমাদের ই আছে, তুল্য সংখ্যা তো আমরা জানবই। তারপরে এম আছে, আমরা পারমাণবিক ভর তো জানি, সেই সাথে ডব্লিউ আছে, আমরা কি করতে পারবো এখানে কতটুকু পদার্থ সঞ্চিত হবে সেটাও বের করতে পারবো। তার মানে বেশ কিছু ডেটা আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারবো। এখানে যে ফর্মুলাগুলো দেখাইতেছি তোমাদেরকে, এগুলা একটু কষ্ট করে ভাই, একটু কষ্ট করে তুলে ফেলো খাতার মধ্যে, এবং সেই সাথে এইগুলা একটু মাথায় রাখার চেষ্টা করো। দেখো বিদ্যুতের পরিমাণ কি হইতেছে প্রয়োজনীয় সময়, আর আমরা কি লিখতে পারি কিউ ইকুয়ালস টু আই টি। কিউ সমান কি আই টি। এই গেল আমাদের মোটামুটি এই অংশের বেসিকটা, বুঝতে পারছো যে আমাদের কি কি লাগতেছে এখানে, ঠিক আছে, আমাদের কি কি জানা লাগতেছে বাড়তি, এই জিনিসগুলো আমরা এই অংশ থেকে পেয়ে গেলাম যে আমাদের এই জিনিসগুলা বাড়তি জানা লাগতেছে। ওই জিনিসগুলো জানলে আমাদের মোটামুটি হয়ে যাইতেছে। এখন এইটুকু আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। যেহেতু সবার ক্লিয়ার হয়ে গেছে, তার মানে আমি একটু জাস্ট চেক করে নেই। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভাইয়া পিডিএফ পাবা ইনশাল্লাহ। এখন খেয়াল করো, এখানে একটা সিকিউ না, আমি সিকিউ বলবো না এটাকে, ঠিক আছে, কেন সিকিউ বলবো না, নর্মালি সিকিউ এ তো তোমার ক খ গ ঘ থাকে, এখানে আমি কিছু কোশ্চেন নিছি, ঠিক আছে, কিছু কোশ্চেন নিছি এই জন্য যে ওই যে থিওরি গুলা পড়াইলাম ওই প্যাটার্নের সাথে মিলায়, ঠিক আছে, আমাদের পরীক্ষায় যেগুলো আসে এরকম না যে আমি ওই প্যাটার্নের সাথে মিলাইতে গিয়ে বোর্ড কোশ্চেনের বাইরে কিছু দিছি, এখানে বোর্ড কোশ্চেনের ভেতরেই আছে। অলরেডি আমাদের এখানে যে যে জিনিসপত্রগুলো লাগবে সেই জিনিসপত্রগুলো আমরা ওইখানে অলরেডি দিয়ে ফেলছি। এখানে খেয়াল করো যে একটা বিদ্যুৎ কোষ দিছে, এখানে ধরো এটা আমাদের ধনাত্মক, এটা আমাদের ঋণাত্মক, ধনাত্মক প্রান্ত বড় হয়, ঋণাত্মক প্রান্ত ছোট হয়। তো এখানে এটা হইতেছে অ্যানোড, অ্যানোড, আচ্ছা এটা একটু কম ইয়ে করতেছে, ভাসতেছে, তো আমরা যদি এখানে যাই ব্ল্যাকটাকে নিয়ে নিই, হ্যাঁ দেখো এটা হইতেছে অ্যানোড আর এটা হইতেছে ক্যাথোড। এই অ্যানোড ক্যাথোড নিয়ে আমাদের এত মাথা ব্যথা নাই, আমাদের মাথা ব্যথা কি হইতেছে, দেখো প্রশ্নটা দেখো যে উদ্দীপকের কোষে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট ধরে চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে। তুমি অলরেডি কিন্তু পড়ে আসছো, ঠিক আছে, অলরেডি পড়ে আসছো যে উদ্দীপকের কোষে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট ধরে চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে। তো ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে এটা নির্ণয় করতে হলে তোমার ফর্মুলা কি লাগবে বলো? ফর্মুলা লাগবে, আমরা একটু আগে দেখে আসলাম, W = MIT/EF, ঠিক আছে, W = MIT/EF। আচ্ছা এই কোশ্চেনটা গেল, পরের কোশ্চেনে দেখো কি বলছে, 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট ধরে চালনা করার পর ক্যাথোডে দ্রবণের নতুন ঘনমাত্রা নির্ণয়টা আমরা একটু পরে আবার শিখে ফেলবো। আর দ্রবণের ধাতুকে 1 ঘন্টায় ক্যাথোডে জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হবে। এখন এই প্রত্যেকটা জিনিস আমরা সলভ করার জন্য আমরা আলাদা আলাদা পেজ নিয়ে নিই, আলাদা আলাদা পেজ আমাদের দেওয়া আছে কোশ্চেন অনুযায়ী। খেয়াল করো এখানে কি বলা আছে, উদ্দীপকের কোষে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট ধরে চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে। তো ক্যাথোডে ধাতু জমা হবে কি পরিমাণ, এটা কার উপর ডিপেন্ড করে, আমরা ফর্মুলা জানি, W = ZQ,
আর এখান থেকে আমরা কি পাইছিলাম ওই সময় আলটিমেটলি ডব্লিউ ইজ ইকুয়ালস টু এমআইটি বাই ইএফ। এগুলোর পরিচয় আমি নতুন করে বলতেছি না, খেয়াল করো। এম হইতেছে আণবিক ভর, এম কি এম হইতেছে সরি আণবিক না পারমাণবিক ভর। এখানে কোন ধাতু আছে? এখানে আছে কপার। কপারের পারমাণবিক ভর হইতেছে 63.5 63.5। আই কত দেওয়া আছে? আই দেওয়া আছে আমাদের 10 কত 5 এম্পিয়ার। আই দেওয়া আছে, আয়ের মান দেওয়া আছে 5 এম্পিয়ার, ঠিক আছে। এবং সময় দেওয়া আছে মিনিটে। একটু মাথায় রাখবা যে আমরা কারেন্টকে এখানে সবসময় অ্যাম্পিয়ারে প্রকাশ করব। মিলি অ্যাম্পিয়ার থাকলে ওটাকে অ্যাম্পিয়ারে বানায় নিব, এবং সময় যেটা দেওয়া আছে 10 মিনিট, এই সময়টাকে কি করব সেকেন্ডে করে নিব, ঠিক আছে। টাইম এটা দেওয়া আছে 10 মিনিট, ঠিক আছে। 10 মিনিট, 10 মিনিট সমান কত সেকেন্ড? 10 ইন্টু 60 সেকেন্ড, আলটিমেটলি 600 সেকেন্ড। আর আমরা কি জানি? ই দেখো তো কপারের যোজনী কত? এখানে কপারের যোজনী হইতেছে 2, তার মানে ই হইতেছে 2। আর এই ফ্যারাড আছে, এফ আছে, এফ মানে কত? 96,500 কুলম। এফ মানে কত? 96,500 কুলম। তো এখানে দেখো ডব্লিউ ইজ ইকুয়ালস টু, আমরা যদি লিখি এম 63.5 ইন্টু আয়ের মান কত? আয়ের মান হইতেছে 5। দেখো তো টি কত দেওয়া আছে? টি দেওয়া আছে 600। এবং নিচে কি আছে দেখো তো, ই এর মান আছে 2, এফ হইতেছে 96,500। এখন দেখো আমি যে কাজটা করি নরমালি, এই ক্যালকুলেশনটুকু আমি আমার স্টুডেন্টদের জন্য সব সময় রেখে দেই। কেন রেখে দেই? কারণ পরীক্ষা তোমাকেই দিতে হবে। আমি তোমাকে একটা পুরোপুরি ম্যাথ করাই দিলাম, তুমি কিছুই করলা না, শুধুমাত্র ম্যাথ দেখলা, এই ব্যাপারটা আসলে তোমার কোনো কাজে আসবে না, বুঝতে পারছো? মানে নরমালি ছোটবেলায় আমরা যেটা পড়তাম যে ম্যাথ কি করতে হয়, করতে হয়, ঠিক আছে। ম্যাথ পড়লে আসলে চলে না। আমি যদি একটা ম্যাথের সলিউশন দেখি শুধুমাত্র, ম্যাথ যদি নিজের হাতে না করি, তোমরা জানো পরীক্ষার হলে গিয়ে এটা কোনো কাজে আসবে না। তোমাদের কাজ হইলো কি? তোমাদের কাজ হইলো এটার অ্যান্সার নিজেরা করা, ঠিক আছে, নিজেরা করে জানানো। তো তারপরে আমি অনেকেরই সমস্যা হবে, এই জন্য তারপরে আমি একটু করে দেই তোমাদের সুবিধার্থে। ধরো 63.5 ইন্টু কত আছে? 5 ইন্টু 6,500 6,500 না, সরি 600, জাস্ট 600। 63.5 ইন্টু 5 ইন্টু 600 ডিভাইডেড বাই 2, আর সাথে কত আছে? 96,500। তার মানে এখান থেকে 0.098 সরি 0.987 0.987 গ্রাম ধাতু জমা হবে। তাহলে ডব্লিউ ইজ ইকুয়ালস টু কত? এত গ্রাম, মানে এত গ্রাম জমা হবে। এখন এত গ্রাম কই জমা হবে? এত গ্রাম জমা হবে আমাদের ক্যাথোডে। অবশ্যই কোথায়? ক্যাথোডে। এখন দেখো এইখানে তো আমরা এটা পাইলাম, এইটুকু তো বুঝেই গেছি, খুব ক্লিয়ার ফর্মুলাতে বসাই দিছি, হয়ে গেছে। আমরা যদি এই কোশ্চেনটাকে আর একটু সামনের দিকে আগাই, আর একটু সামনের দিকে আগাইলে তোমাদের জন্য বোঝা সুবিধার হবে, ঠিক আছে। তো এখন খেয়াল করো, আর একটু সামনের দিকে আগাইলে আশা করি তোমাদের এতটুকু তোলা হয়ে গেছে। তো আমি এইটুকু একটু হালকা করে মুছে ফেলি। এতটুকু যদি তোলা হয়ে যায়, খেয়াল করো তো, তোমাকে যদি এখানে ভরটা জানতে না চাইলো, বললো যে কতগুলো পরমাণু জমা হবে, কি জমা হবে? কতগুলো পরমাণু। তো যখনই পরমাণু বলবে, মাথায় রাখবা, পরমাণু বললে মোল সংখ্যা বের করতে হবে। পরমাণু বললে মোল সংখ্যা বের করতে হবে। পরমাণু বললে কি বের করতে হবে? মোল সংখ্যা। তো আমরা এটার জন্য আরো এক্সট্রা একটা পেজ নিয়ে নিই, এক্সট্রা একটা পেজ এড করে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কয় নাম্বার পেজে আছে? আমরা এখানে আছি, ইনসার্ট নিউ পেজ। একটা সেকেন্ড। হ্যাঁ, এখানে খেয়াল করো, দেখো আমাদের বলছে আমরা ডব্লিউ বের করছি। আমাদের যদি বলতো এখানে পরমাণুর সংখ্যা, কি সংখ্যা? পরমাণুর সংখ্যা, মানে কতগুলো পরমাণু জমা হবে, আমরা কত গ্রাম জমা হবে এটা বের করছি। পরমাণুর সংখ্যা বললে আমাদের বের করতে হবে কি? পরমাণুর সংখ্যা বললে আমাদের মোল সংখ্যা বের করতে হবে। এখন মোল সংখ্যার ফর্মুলা কি? মোল সংখ্যার ফর্মুলায় যদি আমরা আসি, নরমালি মোল সংখ্যা আমরা বলতে পারি যে আয়তন দেওয়া থাকলে ওটাকে কত দিয়ে ভাগ করব? 22.4 দিয়ে ভাগ করব, ঠিক আছে। আয়তন দেওয়া থাকলে ওটাকে কত দিয়ে ভাগ করব? 22.4।
আবার এই n হইতেছে পরমাণুর সংখ্যা, ওটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করব। n হইতেছে কি পরমাণুর সংখ্যা, ওটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করব। আর ভর দেওয়া থাকলে ওইটাকে m দিয়ে, আমি যদি পরিচয়গুলো লিখে দেই, ভি হইতেছে আয়তন, ভি কি আয়তন অবশ্যই লিটারে, n হইতেছে পরমাণুর সংখ্যা, n কি পরমাণুর সংখ্যা, na কি অ্যাভোগাড্রোর সংখ্যা, এটার মান তোমরা সবাই জানো 6.023 × 10⁻23। এখানে ডব্লিউ হইতেছে প্রদত্ত ভর আর এম হইতেছে আণবিক ভর। তাহলে দেখো তোমার এখানে ডব্লিউ এর মান বের হইছে না, এখানে ডব্লিউ এর মান বের হইছে, তুমি আণবিক ভর জানো, তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা কি বের করতে পারবো, পরমাণুর সংখ্যা বের করতে পারবো। দেখো আমরা এখান থেকে কি লিখতে পারি, n = w/m × na, তার মানে এখান থেকে লেখা যায় কি লেখা যায় আলটিমেটলি, দেখো তো ডব্লিউ আছে কত 0.987, এটা বের হইছে, আণবিক ভর হইতেছে 63.5 গ্রাম, আর n অ্যাভোগাড্রোর সংখ্যা কত 6.023 × 10⁻23। এতগুলা পরমাণু আমরা এখান থেকে পেতে পারি। ঠিক আছে, তো তোমাকে যদি পরমাণুর সংখ্যা বের করতে বলে, মোল সংখ্যা বের করতে বলে, সবকিছু তুমি খুব সিম্পলি করে ফেলতে পারবে আশা করি এরপর থেকে। ঠিক আছে, এই জিনিসটা যদি তুমি ভালোভাবে করে ফেলতে পারো, তার মানে তোমার তড়িৎ রসায়নের মোটামুটি 33% সলভ হয়ে গেছে। বুঝছো, তড়িৎ রসায়নের কত পার্সেন্ট সলভ হয়ে গেছে, 33% অলরেডি সলভ হয়ে গেছে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রচুর পরিমাণে সেই প্রশ্নটা। এখন যখন তোমার এই কোয়েশ্চেন সলভ, এরপরে কোয়েশ্চেন নাম্বার 2 এ আসো। দেখো বলছে কি 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট ধরে চালনা করার পরে, কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ, 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট ধরে চালনা করার পরে ক্যাথোডে দ্রবণের নতুন ঘনমাত্রা কত হবে। এই ধরনের কোয়েশ্চেন সাধারণত তোমাদের কম আসে, কিন্তু যেহেতু আসে 2-1 বার, এই জন্য আমি এটা তোমাদের করাই দিতেছি, যাতে তোমাদের যে কোনো বোর্ডে মাঝে মধ্যে 2-1টা বোর্ড আছে প্রচুর পরিমাণ কঠিন প্রশ্ন করে, যে যদি কঠিন প্রশ্ন করে তারপরে তোমরা ইনশাল্লাহ যাতে পার হয়ে আসতে পারো, যাতে কোয়েশ্চেন মানে আমাদের সিকিউ মিস না হয়। খেয়াল করো, 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট ধরে চালনা করলে, আমরা এখানে একটু লিখে নিই, আমাদের এখানে আই দেওয়া আছে 5, আচ্ছা 5 অ্যাম্পিয়ার দিলাম, এরপরে টি দেওয়া আছে 10 মিনিট, 10 মিনিট মানে কত 600 সেকেন্ড। এরপরে যদি তুমি বলো আমাদের কি চাইছে, ক্যাথোডের দ্রবণের নতুন ঘনমাত্রা কত হবে, এখানে আমরা একটা ফর্মুলা ইন্ট্রোডিউস করাবো, একটা ফর্মুলা তোমাদের জন্য দিব ঐকিক নিয়মের বিকল্প হিসেবে। তোমরা যদি ঐকিক নিয়মে চিন্তা করতে পারো এটা খুবই ভালো, কিন্তু যারা এতদিন একটু কম পড়াশোনা করছো, একবারে হুট করে ঐকিক নিয়মে ওইভাবে চিন্তা করতে গেলে একটু বিস্তারিত জানা লাগে, তো অসুবিধা হতে পারে। এখন আমরা যদি বলি যে দ্রবণের ঘনমাত্রা কত হবে, খেয়াল করো তো যে আমরা যখন বিদ্যুৎ চালনা করব, এখানে কি হবে, বিদ্যুৎ চালনা করার ফলে আমাদের ক্যাথোডে কিছুটা ধাতু সঞ্চিত হবে। এই যে আমাদের অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড, ক্যাথোডে কিছুটা কি হবে, ধাতু সঞ্চিত হবে। ক্যাথোডে যখন ধাতু সঞ্চিত হয়ে গেছে, ধরো এখানে কপার 2+ আছে, এটা গিয়ে কপার হয়ে এখানে জমা হয়ে যাবে, তার মানে দ্রবণে কপারের ঘনমাত্রা কমে গেছে, তার মানে দ্রবণের আলটিমেট ঘনমাত্রা কি হয়ে যাবে, কমে যাবে। তো দ্রবণের এখন নতুন ঘনমাত্রাটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে আমরা যদি নতুন ঘনমাত্রা ফর্মুলাটা লিখি, আমরা লিখতে পারি S সমান, এখানে যে জিনিসটা লেখা যায় আমরা লিখতে পারি V1 S1, এরপরে মাইনাস MIT/EF, ঠিক আছে, MIT/EF লিখতে পারি আমরা। এটার যদি W লিখি, W এটাকে যদি হ্যাঁ M বাদ দিয়ে দিতে পারি, IT/EF / V। এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। এখন এই ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি আমি তোমাকে একটু বলি, ঠিক আছে। দেখো তুমি যদি একটু খেয়াল করো, V1 S1 মানে মোল সংখ্যা, মোল সংখ্যা কি, যে আমাদের এখানে যে ঘনমাত্রা আর আয়তন দেওয়া আছে ওইটা দিয়ে আমরা এখানে মোল সংখ্যা বের করলাম। এখানে আমরা W সমান জানি কি, W সমান MIT/EF। তো W সমান যেহেতু MIT/EF, তাহলে এখানে আমরা এই W/M যদি ভাগ করি তাহলে এটা কি মোল সংখ্যা বের হয়।
ডব্লিউ বাই এম, ডব্লিউ কে যদি এম দিয়ে ভাগ করি, তার মানে এম দিয়ে ভাগ করলে আলটিমেটলি এখানে নিচে একটা এম আসবে, এম আর এম কাটাকাটি, তার মানে আইটি বাই ইএফ, আর ডিভাইডেড বাই আমাদের কত আলটিমেটলি ভি। তো এটাকে ভি না ভি বা ভি ওয়ান যে কোনো একটা বলতে পারি, কারণ আমাদের দ্রবণের কি হয় না, আয়তনের পরিবর্তন হয় না। এখানে দেখো আমাদের কত কত দেওয়া আছে, ঘনমাত্রা কত দেওয়া আছে 0.5 মোলার, আয়তন কত দেওয়া আছে, সরি এটা ভি ওয়ান না, এটা আমাদের S1, আয়তন দেওয়া আছে 100 ml, এটাকে আমরা লিটারে নিব, তার মানে 0.1 লিটার। ঠিক আছে, 0.1 কত লিটার। তো এখন দেখো এই ভ্যালুগুলো আমরা এখানে বসাই দিলে বাকি সবকিছু পেয়ে যাব। এখন দেখো তো ভাই, নতুন ঘনমাত্রার ফর্মুলা কি হইতেছে, V1 S1 যদি বলি, V1 কত আমাদের 0.1, S1 কত 0.5 মাইনাস আই কত দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে 5 এম্পিয়ার, 5 এম্পিয়ার, টি কত দেওয়া আছে 600 সেকেন্ড, ডিভাইডেড বাই ইএফ, ই হইতেছে 2 আর এফ হইতেছে 96,500, আর এখানে V1, এই V1 এর মান আমরা জানি কত এমএল 100 ml। একেবারে সংক্ষেপে বলি আমি তোমাকে, ঠিক আছে, যারা বুঝতে চাইতেছো এইখানে, যারা বুঝতে চাইতেছো তাদের জন্য বলি, যারা শুধু মার্ক পাইতে চাইতেছো তারা এই ফর্মুলাটা মুখস্থ করে জাস্ট ম্যাথটা করে দিবা, কোনো চাপ নাই। যারা বুঝতে চাও তাদের জন্য বলি, এখানে দেখো আয়তন আর ঘনমাত্রা গুণ করলে মূল সংখ্যা পাওয়া যায়, আর এখান থেকে আমরা কি বের করছি, এই যে এই পাশ থেকে মূল সংখ্যা বের করছি, তার মানে এইটুকু ছিল আর এইটুকু জমা হয়ে গেছে, এই মোলটুকু জমা হয়ে গেছে, তার মানে কি আলটিমেটলি এটা থেকে এটা বিয়োগ করলে অবশিষ্ট মূল সংখ্যা আছে। আর মূল সংখ্যাকে যদি আমরা আয়তন দিয়ে ভাগ করি, মূল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, মূল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করলে ঘনমাত্রা পাওয়া যায়। আচ্ছা এখানে একটা ঝামেলা হয়েছে, এখানে আয়তনটাকে আমরা লিটারে লিখি নিই, কোথায় গেল, এখানে আয়তনটাকে অবশ্যই কিছু লিখতে হবে, আয়তনটাকে লিটারে লিখতে হবে, কারেক্ট হইতেছে না কেন, হ্যাঁ এখানে আয়তনটাকে লিটারে লিখতে হবে। তো আয়তন লিটারে লিখলে আমাদের আয়তন কত আসতেছিল 0.1 লিটার। এখন এটার অ্যান্সার যত আসবে এটা তোমাদের কাজ, তুমি ভিডিওটা লাইভ দেখতেছো, তুমি ফেসবুকে দেখতেছো, ইউটিউবে দেখতেছো, যেখানে দেখতেছো, এটার অ্যান্সার তুমি কমেন্টে জানাবা, ঠিক আছে, এটা তোমার রেসপন্সিবিলিটি, তোমাকে যেহেতু আমি পড়াইতেছি তোমার রেসপন্সিবিলিটি, এটার অ্যান্সার তুমি জানাবা। এখন কথা হইতেছে এটার অ্যান্সার আমি তোমাকে করে দিব না, সবগুলোর অ্যান্সার আমি তোমাকে করে দিব না। কেন করে দিব না, কারণ আমি যদি সবগুলোর অ্যান্সার তোমাকে দিয়ে দিই তুমি অলস হয়ে যাবা। এখানে দেখো আর কিচ্ছু না, তুমি জাস্ট ক্যালকুলেটরে এই ভ্যালুগুলা খুব সিম্পলি বসায় ফেলবা, ঠিক আছে। আমি চাই তোমরা নিজেরা প্র্যাকটিস করে, ঠিক আছে, নিজের এক্সপার্ট হও। পরীক্ষার হলে তুমি গিয়ে অ্যান্সার করবা, পরীক্ষার হলে আমি গিয়ে কিন্তু কোনো প্রকার হেল্প করতে পারবো না। ম্যাথ তুমি করলে ক্যালকুলেটর আমি চাপে দিতে পারবো না, সুতরাং এইটুকু তোমার কাজ। এখানে কোনো প্রকার অস্পষ্টতা নাই, পুরোটাই স্পষ্ট, জাস্ট ক্যালকুলেটরে বসাই দিবা এবং মানটা বের করে ফেলবা। যদি কনফিউশন লাগে কমেন্টে জানায় রাখবা, আমি ইনশাল্লাহ ফেসবুকে হোক ইউটিউবে হোক যেখানেই হোক আমি ইনশাল্লাহ এটার অ্যান্সার দিয়ে দিব, কোনো প্রকার চাপ নেওয়ার দরকার নাই। এরপরে দেখো 3 নাম্বার, দ্রবণের ধাতুকে 1 ঘন্টায় ক্যাথোডে জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হবে, ঠিক আছে, তাকে দ্রবণের ধাতুকে 1 ঘন্টায় ক্যাথোডে সঞ্চিত করতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হবে। এখন কথা হচ্ছে দ্রবণে কি পরিমাণ ধাতু আছে এটা তো আগে আমাদের জানতে হবে, দ্রবণের ধাতু কি পরিমাণ আছে এটা তো আগে জানতে হবে। এখন খেয়াল করো, দ্রবণের ধাতুর পরিমাণটা আমরা আগে যদি জেনে নেই তাহলে আমাদের জন্য সুবিধা, ঠিক আছে। দ্রবণে কি পরিমাণ ধাতু আছে, এখন ধাতুর পরিমাণটা আমরা সরাসরি মোল সংখ্যা থেকে জানতে পারি। কি সংখ্যা থেকে, মোল সংখ্যা থেকে। দেখো এখানে কত ঘনমাত্রা কত মোলার আছে 0.5 মোলার, আর আয়তন আছে 100 ml। এখানে আগে আমাদের পরিমাণটা কি পরিমাণ ধাতু আছে এটাকে বের করে নিতে হবে, ডব্লিউ এর মানটা বের করে নিতে হবে। তারা কি বলছে দেখো, দ্রবণের ধাতুকে 1 ঘন্টায় ক্যাথোডে জমা করতে, কার ধাতু, দ্রবণের ধাতু। তাহলে আগে আমাকে দেখতে হবে দ্রবণে কি পরিমাণ ধাতু আছে। এখন দ্রবণের ধাতু দেখার জন্য আমার আগে মূল সংখ্যা বের করতে হবে, ওই মূল সংখ্যাকে আণবিক ভর দিয়ে গুণ করে ফেলতে হবে। দেখো তো আমি যদি দ্রবণের মূল সংখ্যা বের করি, দ্রবণে ধাতুর মোল সংখ্যা, এই সবসময় মনে রাখবা এই মোল সংখ্যা সমান আয়তন, আয়তন হবে লিটারে ইন্টু ঘন মাত্রা, এই ঘনমাত্রা হবে মোল পার লিটারে, বা এইভাবে মোলার এম দিয়ে রাখবে, ঠিক আছে। এখন দেখো আয়তন কত, আয়তন হচ্ছে 0.1 লিটার, একটু আগে আমরা দেখাইলাম।
আর ঘনমাত্রা কত 0.5, তাহলে আলটিমেটলি হয় কত 0.05 মোল। কত হয় 0.05 মোল। এটা হচ্ছে দ্রবণের ধাতুর মোল সংখ্যা। এখন নরমালি তুমি জানো কি কপারের 1 মোল সমান কত গ্রাম? 63.5 গ্রাম। তাহলে 0.05 মোল সমান কত? 0.05 মোল সমান 63.5 ইন্টু 0.05 এত গ্রাম। তো আমরা ডব্লিউ এর মানটা বের করে ফেলি। ক্যালকুলেটর কোথায় গেল? 63.5 ইন্টু 0.05, 0.05, তাহলে 3.175 গ্রাম। এত গ্রাম ধাতু আছে দ্রবণে। দ্রবণে টোটাল এত গ্রাম ধাতু আছে। তো এখন আমার প্রশ্নটা আলটিমেটলি এখান থেকেই শুরু, যে এই 3.175 গ্রাম ধাতুকে জমা করতে আমার কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হবে। কতক্ষণে জমা করবো আমি বলছি প্রশ্নে কি বলছি? 1 ঘন্টায় জমা করব। তার মানে তুমি খেয়াল করো তোমাকে কি কি দিয়ে দিছে। এই ডব্লিউ এর মান আমরা বের করে নিছি, দ্রবণে কি পরিমাণ আছে 1 ঘন্টায় জমা করবে না? তো 1 ঘন্টায় হইলে তোমাকে টি দিয়ে দিছে, ঠিক আছে। এরপরে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হবে এটা বের করতে বলছে। তোমার ডব্লিউটা এখান থেকে জানা আছে। তো আমরা যদি এখানে আসি, আবার একটা পেজ অ্যাড করি, ইনসার্ট নিউ পেজ, খেয়াল করো যে আমরা যদি আবার একটু আমাদের আসি, ডব্লিউ এর মান জানি আমি, তাহলে ওই যে সিম্পল তোমাকে যে জিনিসটা পড়াইছিলাম, ডব্লিউ ইজ ইকুয়ালস টু পড়ছো না এমআইটি বাই ইএফ। এখান থেকে এই যে আই এর মানটা বের করবা। কার মান? এখান থেকে আই ইজ ইকুয়ালস টু হোয়াট? টি দেওয়া আছে তোমার 1 ঘন্টা, 1 আওয়ার, ঠিক আছে। তার মানে কত? 1 ঘন্টা মানে কত তুমি জানো যে 60 মিনিটে 1 ঘন্টা আর 60 সেকেন্ডে 1 মিনিট, তার মানে 3600 সেকেন্ড। আর ই এর মান কত? তুল্য সংখ্যা কত কপারের যোজনী এখানে 2, তার মানে তুল্য সংখ্যাও 2। ফ্যারাড মানে আগে বলছি 96,500 কুলম্ব। এরপরে আমাদের টি তো বের করছে আমরা, এম জানি কত, কপারের ভর কত 63.5। আর ডব্লিউ কত পাইলাম আমরা? ডব্লিউ পাইছি এখানে, এখানটাই কত 3.175 গ্রাম। বুদ্ধিমানের মতো এটাকে জাস্ট খালি একটু কাস্টমাইজ করে বসাই দিলে হবে। টি সমান কি ডব্লিউইএফ বাই এমআই। তো এখন ডব্লিউ মানে কত খেয়াল করো তো, ডব্লিউ মানে হইতেছে, আচ্ছা ইন্নানিল্লাহ, আমরা টি বের করবো না তো, সেট আমরা তো আই বের করবো। আই সমান কি দাঁড়াইতেছে বলো? ডব্লিউইএফ ডিভাইডেড বাই এম টি। ডব্লিউ কত 3.175 ইন্টু ই কত 2। দেখো এই পাশ থেকে ভ্যালুগুলা দেখো, ফ্যারাড কত 96,500, এম কত আণবিক ভর 63.5, আর টি কত? টি হইতেছে 3600, ঠিক আছে। টি হইতেছে 3600। এখান থেকে যে অ্যান্সারটা আসবে সেটা কিসে আসবে? অ্যাম্পিয়ারে আসবে। আচ্ছা আমি যদি এটা তোমাদের করে দিব কি? আচ্ছা দুই একটা করে দেই। আমাদের কত আসতেছে 3.175 ইন্টু 2 ইন্টু 96,500 আমি করে দিতেছি। তার মানে এই না তুমি এখন চুপচাপ বসে। আচ্ছা 96,500 ডিভাইডেড বাই কত 63.5, আর আমাদের কত আসতেছে ইন্টু 3600। তার মানে এখানে লাগবে আমাদের 2.680 অ্যাম্পিয়ার বিদ্যুৎ। আয়ের মান কত 2.680 অ্যাম্পিয়ার বিদ্যুৎ। এখন দেখো এখানে আমার আই বের করতে বলছে। আমার এই যদি এখানে যদি আয়ের মান দিয়ে বলতো টি এর মান বের করো, আমি খুব সিম্পলি বের করতে পারতাম। যদি বলতো যে 2.680 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, এটা এই পরিমাণ বিদ্যুৎ দিয়ে ক্যাথোডে সম্পূর্ণ ধাতুকে সঞ্চিত করতে মানে কত সময় লাগবে, তখন আমি জাস্ট খালি
আয়ের মানটা বসাই দিয়ে টি এর মানটা নির্ণয় করে ফেলতাম। ঠিক আছে, সবকিছু দেওয়া আছে, খালি এখান থেকে টি এর মানটা বের করতাম। এটাই খুবই সিম্পল। ঠিক আছে, তো এই গেল আমাদের প্রথম কনসেপ্ট, এবং এই প্রথম কনসেপ্ট থেকে যথেষ্ট পরিমাণ প্রশ্ন হয়। প্রথম কনসেপ্ট থেকে যথেষ্ট পরিমাণ প্রশ্ন আসে। একটু সিনসিয়ার থাকলে আমাদের এই পড়ানো জিনিসগুলো যদি তুমি পড়ে ফেলো, তাহলে দেখবে যে খুব সহজ হয়ে গেছে তোমাদের জন্য। ঠিক আছে, খুবই সহজ হয়ে যাবে, খুবই সহজ। কেমিস্ট্রি এমনিতেই যথেষ্ট সহজ সাবজেক্ট। ঠিক আছে, রসায়ন ভাইয়ের কাছে যারা পড়ছে, যারা পড়ে, তারা সবাই জানে যে কেমিস্ট্রি যথেষ্ট পরিমাণ সহজ সাবজেক্ট, এবং সবাই এটা মানেও, সবাই বিশ্বাস করে কেমিস্ট্রি খুব সহজ সাবজেক্ট। দুই একটা জিনিস কঠিন লাগলেও রসায়ন ভাই এরকম ভাবে পড়ায় যে যাতে সহজ হয়ে যায়। আর তোমরা যারা এখানে এইচএসসি 25 ক্লাস করতেছো, তাদের জন্য কিন্তু আমাদের কেমিস্ট্রি 360 অলরেডি একটা কোর্স রানিং। ঠিক আছে, ওইটাতে যদি মানে যদি ইচ্ছা হয় ভর্তি হয়ে যেতে পারো। এখন দেখো ড্যানিয়েল কোষ, এই ড্যানিয়েল কোষ এটা নিয়ে আমরা পড়ার সময় একটু বলে রাখি যে দেখো, তড়িৎ বিশ্লেষক কোষে আমাদের বাইরে থেকে বিদ্যুৎ শক্তি দিতে হয়, কিন্তু ড্যানিয়েল কোষে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। তড়িৎ বিশ্লেষকে দিতে হয় আর ড্যানিয়েল কোষে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। এখানে ধরো আমরা একটা অ্যামিটার দিয়ে দিই, কি মিটার? অ্যামিটার, অথবা ভোল্ট মিটার। ধরো ভোল্ট মিটার দিলাম, ভোল্ট মিটার দিয়ে মেজার করতেছি কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হইলো। দেখো এই পাশে অ্যানোড আছে, ওই পাশে কি আছে? এই পাশে আছে অ্যানোড, ওই পাশে আছে ক্যাথোড। এখন এখানে আমরা অ্যানোড ক্যাথোড সম্পর্কে আগে কিছু ইনফরমেশন জানি, তারপরে গিয়ে এই ইনফরমেশন গুলা কাজে লাগে আমরা প্রশ্নগুলা সলভ করব। আর যে প্রশ্নগুলো সলভ করবো ইনশাল্লাহ এখান থেকে কমন চলে আসবে, চাপ নেওয়ার দরকার নেই। এখান থেকে অ্যানোড, অ্যানোড কারা হবে? যারা তুলনামূলক বেশি সক্রিয়, যারা একটু বেশি সক্রিয় হবে সক্রিয়তার সিরিজে, তারা অ্যানোড হবে। অ্যানোডের কি হবে? জারণ বিভব বেশি। এই ইনফরমেশন গুলো মনে রাখতে হবে। অ্যানোড কি হবে? বেশি সক্রিয় হবে। যদি সক্রিয়তা মনে না থাকে, বিভব দেওয়া থাকে, তাহলে কি হবে? অ্যানোডের জারণ বিভব বেশি, এবং কি হবে? সেই সাথে বিজারণ বিভব কম। তার মানে অ্যানোডের আমরা তিনটা বৈশিষ্ট্য পাইলাম। অ্যানোড বেশি সক্রিয় হবে, অ্যানোডের জারণ বিভব বেশি হবে, বিজারণ বিভব কম হবে। এরপরে আসে ক্যাথোডে। এই ক্যাথোড তুলনামূলক কম সক্রিয়। ক্যাথোড কি? তুলনামূলক কম সক্রিয়। ক্যাথোডের জারণ বিভব কম আর বিজারণ বিভব হবে বেশি। অ্যানোড আর ক্যাথোড পুরোপুরি উল্টা। ঠিক আছে, অ্যানোড হবে বেশি সক্রিয়, সেইখানে ক্যাথোড হবে কম সক্রিয়। অ্যানোডের জারণ বিভব বেশি, ক্যাথোডের জারণ বিভব কম। অ্যানোডের বিজারণ বিভব কম, ক্যাথোডের বিজারণ বিভব বেশি। ঠিক আছে, তো এইখানে এই জারণ আর বিজারণ এই ব্যাপারটা নিয়ে তোমরা হয়তো একটু কনফিউজড হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখো জিঙ্ক আছে, জিঙ্ক অ্যানোড এবং কপার এখানে ক্যাথোড। তো জিঙ্ক অ্যানোড এবং কপার ক্যাথোড এই ব্যাপারটা আসার পরে আমি তোমাদের আরো একটু এক্সট্রা জিনিস এখানে যে ব্যাপারগুলো নাই ওইগুলো একটু এক্সপ্লেন করে দিতেছি। খেয়াল করো, এখানে এই সক্রিয়তার ব্যাপারটা আমরা কোত্থেকে পাবো? সক্রিয়তার ব্যাপারটা পাবো আমরা ধাতুর সক্রিয়তার সিরিজ থেকে। সেটা তোমাকে একটু মুখস্থ করে ফেলতে হবে। ধাতুর সক্রিয়তার সিরিজটা একটু মুখস্থ করে ফেলবা। এখন এরপরে যদি আসো যে জারণ বিজারণের যে ব্যাপারটাতে তোমার প্যাচ লাগতেছে, দেখো এখানে জিঙ্ক আছে, জিঙ্ক সক্রিয়তা সিরিজের উপর দিকে অবস্থিত এবং কপার নিচে অবস্থিত। জিঙ্ক বেশি সক্রিয়, কপার কম সক্রিয়। এই জন্য জিঙ্ক হবে এখানে, জিঙ্ক হবে এখানে কি? জিঙ্ক হবে এখানটাই অ্যানোড। জিঙ্ক কি হবে? জিঙ্ক হবে এখানটাতে অ্যানোড, আর কপার হবে ক্যাথোড। জিঙ্ক অ্যানোড আর কপার হবে, কপার কি হবে ভাই? কপার হবে ক্যাথোড। এখন অ্যানোডে জারণ হয়, এখানে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ পরিণত হবে, আর কপার ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হবে। দেখো এখানে, এখানেও আছে জিঙ্ক সালফেট ZnSO4, এখানে আছে কপার সালফেট। ঠিক আছে, এখানে তার মানে কি আছে? কপার 2+ আছে দ্রবণে, আর এখানে জিঙ্ক 2+ আছে দ্রবণে। তো এখন এই দুইটা যাওয়ার পরে আমরা যদি একটু বলি, খেয়াল করো যে যেটা বলতেছিলাম, জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ পরিণত হবে। এখন দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে না? জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এইভাবে লেখা থাকলে আমরা এটাকে বলবো জারণ। এটাকে কি বলবো? জারণ। আর এখানে কপার 2+ থেকে কপারে পরিণত হবে, মানে কপার 2+। এই দ্রবণে যে কপার 2+ আছে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। এখানে খেয়াল করো, দেখো তো কপার 2+ থেকে কপার হয়েছে না? তার মানে কপার
টু প্লাস থেকে কপারে যদি পরিণত হয় তাহলে এই ব্যাপারটাকে আমরা বলবো বিজারণ। এটা আমাদের জারণ, এটা আমাদের বিজারণ। একটা হইতেছে জারণ আর একটা বিজারণ। এখন জারণ আর বিজারণ এদের সামনে যদি বিভবের শব্দ লাগাই দিই, দেখো ই নট জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস, এটা হইতেছে জারণ বিভব। জাস্ট খালি আমি ই নট লাগাই দিছি, ঠিক আছে, ই লাগাই দিছি, তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস এটা জারণ বিভব, বা এটাকে আমরা ডিরেক্টলি এভাবে বলি প্রমাণ জারণ বিভব। এই ব্যাপারগুলো তোমাদের একটু পরে এমসিকিউ সলভ করতে গিয়ে লাগবে, এই জন্য আমি আগে করাই নিতেছি। আর ই নট কপার টু প্লাস থেকে কপার, এখানে কি হয়েছে বিজারণ, এই জন্য এটা প্রমাণ বিজারণ বিভব। এখন আমরা জারণ বিভব বিজারণ বিভব এইগুলা নিয়ে ক্লিয়ার হইলাম। আমাদের মাঝে মধ্যে কি বলবে জানো, কোষ বিভব নির্ণয় করতে। কি বিভব বলবে যে ভাই কোষ বিভব নির্ণয় করো। তো যখনই বলবে কোষ বিভব নির্ণয় করো, তখনই আমাদের যে কাজটা করতে হবে সেটা হইতেছে আমাদের এই ফর্মুলা আছে। কোষ বিভব মানে হইতেছে ই নট সেল। ই নট সেলে আমরা কি করব, দেখো অ্যানোডের অক্সিডেশন মানে অ্যানোডের জারণ বিভব। কার জারণ বিভব? অ্যানোডের জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভব দুইটাকে যোগ করে দিব। অ্যানোডের জারণ আর ক্যাথোডের বিজারণ দুটাকে যোগ করে দিব। আর সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের অ্যানোড ক্যাথোড এগুলা কিভাবে বুঝবো আমরা, এই যে অ্যানোড ক্যাথোড চেনার প্রক্রিয়া। অ্যানোড কি হবে, বেশি সক্রিয় হবে, জারণ বিভব বেশি হবে, বিজারণ বিভব কম হবে। আর ক্যাথোড কম সক্রিয় হবে, জারণ বিভব বেশি, বিজারণ বিভব জারণ বিভব কম আর বিজারণ বিভব বেশি। কারো কোনো প্রবলেম আছে এখান পর্যন্ত? কারো কোনো প্রবলেম আছে এইটুকু পর্যন্ত? প্রবলেম থাকলে একটু ইনস্ট্যান্ট জানাই ফেলো। এ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? প্রবলেম থাকলে ভাই জানাই ফেলো ইনশাল্লাহ। আরেকবার একটু হার্ডওয়ার্ক কোন জায়গাটা আরেকবার একটু বুঝাবো বলো। হ্যাঁ ফেইলিউর এস বলতেছে ক্লিয়ার ভাইয়া। কোন পয়েন্টটা আরেকবার একটু বুঝাবো বলো। নেট প্রবলেমের জন্য ক্লাস আটকে যাচ্ছে, তোমার নেটটা একটু রিফ্রেশ মারো, ঠিক আছে, রাউটার অফ করে অন করো, দেখবা যে সবকিছু ইনশাল্লাহ ঠিকঠাক হয়ে গেছে। রাউটার তুমি অফ করে অন করো। হ্যাঁ জি ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার, ক্লিয়ার হইলেই ভালো। মোরসালিন মীরা, আচ্ছা জারণ বিজারণ, এই জারণ বিজারণ নিয়ে দু একজনের একটু ঝামেলা হইতেছে, আমি তোমাদের বলি। দেখো এখানে ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে জারণ হয়েছে। জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস হয়েছে, এই জন্য জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস হলে জারণ, মানে আমাদের প্লাস চার্জের সংখ্যা বাড়ছে। আর এখানে দেখো কপার দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে বিজারণ। কপার টু প্লাস থেকে কপার হয়েছে, তার মানে কপার টু প্লাস থেকে কপারকে আমরা বলতেছি বিজারণ। আর এর আগে আমরা এই নোট যোগ করে দিলে এটাকে বলি প্রমাণ জারণ বিভব, আর এটাকে বলি প্রমাণ বিজারণ বিভব। এখন খেয়াল করো যে আমরা এই নোট সেল সমান কি বলতেছি, নোট অ্যানোডের জারণ বিভব আর ইনোড ক্যাথোডের বিজারণ বিভব। আর এখানে দেখো আমাদের কোষ বিভবের মান যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে। মাঝে মধ্যে প্রশ্ন করবে যে কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে কিনা, তখন আমাদের দেখতে হবে এই নোট সেলের মান, ঠিক আছে, ইনোড সেলের মান জিরোর চেয়ে বড় কিনা। আর সেই সাথে ইনোড সেলের মান যদি জিরোর চেয়ে ছোট হয় তাহলে কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত নয়। ইনোড সেলের মান কি হয়, জিরোর চেয়ে যদি ছোট হয় তাহলে কোষ বিক্রিয়াটা এখানে কি নয়, কোষ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত নয়। ইনোড সেলের মান জিরোর চেয়ে ছোট হলে এখানে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না। কি হবে না, কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না। তো এখন আমরা এইটুকু যাওয়ার পরে একটু খেয়াল করো, আমাদের একটা সিকিউ দেওয়া আছে, সিকিউটা আমরা একটু খেয়াল করি, এরপরে আমরা ফার্দার মুভ করি। দেখো সিকিউ কি বলা আছে, দাঁড়াও একটা সেকেন্ড, জাস্ট অ্যাডজাস্ট করে নেই। দেখো সিকিউতে ভাই কি বলা আছে, এখানে কিছু ভ্যালু দেওয়া আছে। ই নট জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস, তার মানে এটা কি জিঙ্কের জারণ বিভব। কপার থেকে কপার টু প্লাস, তার মানে কপারের জারণ বিভব। আয়রন থেকে আয়রন থ্রি প্লাস, এটাও আয়রনের জারণ বিভব, ঠিক আছে, কারণ এখানে জারণ মান বাড়তেছে। এখন দিল জারণ বিভব। এক নম্বর প্রশ্নে কি বলছে,
বলছে জিঙ্ক এবং কপারের সমন্বয়ে গঠিত কোষের কোষ বিক্রিয়া লিখো এবং কোষ বিভব নির্ণয় করো। আমাদের দুইটা কাজ বলছে, একটা বলছে যে কোষ বিক্রিয়া লেখো, আর একটা বলছে কোষ বিভব নির্ণয় করো। আচ্ছা, আমরা কোষ বিক্রিয়া একটু আগে লিখছি, কিন্তু তোমরা হয়তো বা ওইটা ওইভাবে বোঝো নাই, এখন বুঝে যাবা, একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কোষ বিক্রিয়া লিখবো আর কোষ বিভব নির্ণয় করবো, গেল। এরপরে দেখো, ফেরাস সালফেটের দ্রবণ জিঙ্ক ও কপার দ্বারা নির্মিত পাত্রের একটিতে রাখা নিরাপদ হলেও অন্যটিতে রাখা নিরাপদ নয়। ফেরাস সালফেটের দ্রবণ জিঙ্ক ও কপার দ্বারা নির্মিত পাত্রের একটিতে রাখা নিরাপদ হলেও অন্যটিতে রাখা নিরাপদ নয়। এই টপিকটা খুব ইন্টারেস্টিং টপিক, এটার আলোচনা একটু কম হয়ে গেছে, এটা আমরা পরে আলোচনা করব। দেখো, কোষ বিভব নির্ণয়, এটা আমরা পড়াইছি। কোষ বিভব মানে হইতেছে এই যে একটু আগে যেটাকে দেখলাম ইনট সেল হিসেবে, এই যে ইনট সেল, ইনট অ্যানোডের জারণ বিভব প্লাস ইনট ক্যাথোডের বিজারণ বিভব, খুব সিম্পল জিনিস। এখন এই টাইপের বিভব দিয়ে যখন প্রশ্নটা করবে, তখন তোমার প্রথম কাজ কি জানো? এখানে কোনটা অ্যানোড হবে আর কোনটা ক্যাথোড হবে খুঁজে বের করা। দেখো বলছে জিঙ্ক আর কপার, জিঙ্ক আর কপারের মধ্যে সক্রিয় হইতেছে জিঙ্ক, জিঙ্ক বেশি সক্রিয়, তার মানে জিঙ্ক অ্যানোড আর কপার ক্যাথোড। এখন সক্রিয়তার খাতির বাদ দিয়ে আমাদের যেহেতু বিভব দেওয়া আছে, আমরা বিভবের সাপেক্ষে নির্ণয় করব যে কোনটা অ্যানোড হবে আর কোনটা ক্যাথোড হবে। দেখো, ঠান্ডা মাথায় চিন্তা করো, মাথাটাকে একদম ঠান্ডা করে ফেলো, ঠিক আছে? মানে একেবারে রিল্যাক্স। বড় করে একটা নিঃশ্বাস নাও, এইভাবে বড় করে একটা নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে ছাড়ো, এই যে এইভাবে, ঠিক এইভাবে আস্তে আস্তে ছাড়ো। মাথা দেখবা অনেকটাই ঠান্ডা হয়ে আসছে। তো মাথা ঠান্ডা হওয়ার পরে আমরা কি করব, এখানে খেয়াল করো যে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস এটা জারণ বিভব, কপার থেকে কপার 2 প্লাস এটাও জারণ বিভব। আমরা ফর্মুলা কি লিখছিলাম দেখো, আমরা একটু পরেই যাই, আমাদের এখানে দেওয়া আছে। দেখো, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস এটা জারণ বিভব, আবার কপার থেকে কপার 2 প্লাস এটাও জারণ বিভব। এখন আমরা ফর্মুলা পড়ছিলাম ইনট সেল সমান ইনট অ্যানোডের কি পড়ছ, অ্যানোডের অক্সিডেশন প্লাস ইনট, নিচে লিখে ফেলি, প্লাস ইনট ক্যাথোডের রিডাকশন। অ্যানোডের জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভব দুইটাকে যোগ করতে হবে, ঠিক আছে? এখন কথা হলো অ্যানোড ক্যাথোড তো আমরা সিলেক্ট করার ব্যাপারে বলতেছি। দেখো তো, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস এটা জারণ বিভব 0.476, আর কপার থেকে কপার 2 প্লাস এটা জারণ বিভব হইতেছে মাইনাস। তো তুমি বুঝতেই পারতেছো যে মাইনাস সংখ্যা, মাইনাসের পরে যত বড় সংখ্যায় থাকুক ওটা আসলে প্লাসের চেয়ে অনেক ছোট। তার মানে এটা হইতেছে আমাদের, এটা জারণ বিভব বেশি, তার মানে জিঙ্ক হবে আমাদের অ্যানোড। আমরা আগে বলছি যার জারণ বিভবের মান বেশি সে অ্যানোড, এখানে জিঙ্ক অ্যানোড হবে। জিঙ্ক অ্যানোড হলে যে ব্যাপারটা হয়, জিঙ্কের জারণ বিভব আছে আমরা এখানে লিখে ফেলি, অ্যানোডের জারণ বিভব লিখতে হবে না, তাহলে জিঙ্কের জারণ বিভব দেওয়া আছে 0.76 লিখে ফেললাম। কিন্তু বিপত্তি বাজে কপারের ক্ষেত্রে গিয়ে, কপারের দেওয়া আছে জারণ বিভব, কিন্তু আমরা কি বলছি এখানে রিডাকশন পটেনশিয়াল লাগবে। রিডাকশন মানে হইতেছে বিজারণ, অ্যানোডের জারণ আর ক্যাথোডের বিজারণ দুইটাকে যোগ করতে হবে। এখানে রিডাকশন পটেনশিয়াল যদি বলে, তাহলে এখানে দেওয়া আছে জারণ, আমাদের লাগবে বিজারণ। মনে রাখবা, জারণকে মাইনাস দিয়ে গুণ করলে বিজারণ হয়। জারণকে মাইনাস দিয়ে গুণ করলে কি হয়, বিজারণ হয়। তাহলে এখানে দেওয়া আছে ই নট কপার থেকে কপার 2 প্লাস, এটা হচ্ছে জারণ কত 0.34 ভোল্ট। তুমি যদি করো ই নট কপার 2 প্লাস থেকে কপার, কপার থেকে কপার 2 প্লাস 0.34 ভোল্ট, আর ই নট কপার 2 প্লাস থেকে কপার, সরি এখানে মাইনাস আছে না, যদি এটাকে উল্টায় দেই মাইনাস দিয়ে গুণ করি, তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, 0.34 ভোল্ট হয়ে যাবে। এটা মাইনাস 0.34 আছে, এটা কি হয়ে যাবে প্লাস 0.34। তার মানে আমরা বিজারণকে উল্টায় কি পেলাম, জারণ পাই গেলাম। আগে কপার থেকে কপার 2 প্লাস ছিল, এখন কি হবে কপার 2 প্লাস থেকে কপার। জারণকে উল্টাইলে বিজারণ হয়, আর মানের আগে কি করতে হয়, একটা মাইনাস দিয়ে গুণ করতে হয়। তাহলে খুব সিম্পল, 0.34 ভোল্ট, তাহলে প্লাস 0.34 ভোল্ট। অ্যান্সার কত আসে বলো, অ্যান্সার আসে 1.10 ভোল্ট। 1 কত ভোল্ট, 10 ভোল্ট। এখন এইটুকু তো গেল, আমরা এই নট সেল নির্ণয় করলাম। এখন কোষ বিক্রিয়া লিখতে হবে। শুধু এখানে নট সেল নির্ণয় না, আরো একটা প্রশ্ন হতে পারে, নট অনলি নট সেল নির্ণয়, ঠিক আছে? আরো একটা প্রশ্ন আমাদের এখানে হওয়ার সম্ভাবনা আছে যথেষ্ট।
কিরকম প্রশ্ন হইতে পারে দেখো একটু। আমরা ইনট সেল তো নির্ণয় করলাম, ইনট সেল নির্ণয় করার পরে ইনট সেলের মান কি আসছে, এটা একটা পজিটিভ মান। তোমাকে প্রশ্ন করতে পারে যে কোষ বিক্রিয়া আসলে ভাই, যে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কিনা, ঠিক আছে, কোষ বিক্রিয়া কি হবে কিনা, স্বতঃস্ফূর্ত হবে কিনা। এখন দেখো তুমি একটু আগে দেখছো যে ইনট সেলের মান যদি 0-র চেয়ে বড় হয় কি হয়, ইনট সেলের মান 0-র চেয়ে বড় হলে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, আর ইনট সেলের মান 0-র চেয়ে ছোট হলে কোষ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে না। তাহলে এখানে যেহেতু ইনট সেলের মান আমাদের 0-র চেয়ে বড় আছে, দেখো তো ইনট সেলের মান 0-র চেয়ে বড় না, তার মানে এখানে কি হবে, কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে। এই প্রশ্নটা তোমাকে করতে পারে যে এখানে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কিনা প্রমাণ করো বা দেখাও, ঠিক আছে, অথবা বলতে পারে যে দেখাও যে এখানে কোষ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। প্রশ্ন বিভিন্ন আঙ্গিকে আসতে পারে, আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তোমাকে ধরে ধরে করাই দিতেছি, যেগুলা এখানে কোশ্চেন হিসেবে লেখা আছে ওইগুলা পড়াইতেছি, যেগুলা লেখা নাই সেগুলো আমরা বলে বলে তোমাকে সলভ করাই দিতেছি, যাতে তুমি কোনো কিছু মিস না করো। কথা বলতে বলতে গলা একটু শুকায় গেছে, একটু পানি খাইনি, ঠিক আছে, এরপরে আবার শুরু করতেছি। আচ্ছা, এখন এটা গেল আমাদের যে কি এখানে এটা স্বতঃস্ফূর্ত হবে কিনা, সেই সাথে আমাদের কি বলছে, কোষ বিভব নির্ণয় করতে বলছে, এটা পরে, এটা আমরা আগে করে ফেলছি। এখন বলছে কোষের কোষ বিক্রিয়াটা লিখতে। এখানে কোষের কোষ বিক্রিয়া লিখতে তুমি আর একটু মাথায় রাখতে হবে যেখানে জিঙ্ক আছে না, আর সেই সাথে কি আছে, কপার আছে। এখানে যেহেতু জিঙ্ক আছে তার মানে তোমার এই জিঙ্ক হইতেছে অ্যানোড, অ্যানোডের হবে জারণ, আর এখানে মাথায় রাখবা দ্রবণ হিসেবে এখানে থাকে জিঙ্ক সালফেট, আর দ্রবণ হিসেবে থাকে এখানে কপার সালফেট। এখানে আছে জিঙ্ক 2+, এখানে আছে কপার 2+। জিঙ্কের জারণ হবে আর কপারের বিজারণ হবে, জিঙ্কের কি হবে, জারণ, আর কপারের হবে বিজারণ। তো এখানে জিঙ্কের জারণ হইলে জিঙ্ক জারণ হয়ে কই যাবে, খেয়াল করো, অ্যানোড, অ্যানোড কাকে ধরছো তুমি, অ্যানোড ধরছো জিঙ্ককে, আর ক্যাথোড ধরছো, ক্যাথোড হচ্ছে কপার। তো এখানে অ্যানোডে আমরা সারা জীবন বলে আসছি জারণ, অ্যানোডে কি হয়, জারণ, তার মানে জিঙ্ক কি করবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ এ পরিণত হবে, ঠিক আছে। এই যে এখানকার যে ধাতুটা ছিল, এখানকার যে ধাতুটা ছিল এই যে জিঙ্ক, এই জিঙ্ক কি করলো, দুইটা ইলেকট্রন ত্যাগ করলো, এখান থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে জিঙ্ক 2+ এ পরিণত হইলো। এখানে জিঙ্ক ছিল, এটা জিঙ্ক ধাতুর দণ্ড, সে কি করলো, দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হয়ে গেল, মানে দ্রবণে চলে আসলো। এখন দেখো তোমার ডান পাশে কি আছে, এখানে দেখো কপার 2+ আছে, সে কি করবে, এখানে গিয়ে যে কপার ধাতু হিসেবে এখানে জমা হবে, তাহলে কপার 2+ ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু হিসেবে জমা হবে। তো আমরা যদি আসি এখানে খেয়াল করো, অ্যানোড তে গেল, এখন ক্যাথোডের ব্যাপারে আসো। ক্যাথোড, আমাদের ক্যাথোডে কি আছে, কপার 2+, কপার 2+, সে কি করবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। এখন এটা গেল আমাদের অ্যানোডে কি হয়, জারণ, তার মানে আমরা এটাকে বলতে পারি এই বিক্রিয়াটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে। আর এখানে ক্যাথোডে বিজারণ হয়, এটাকে বলতে পারি বিজারণ অর্ধ বিক্রিয়া। এখন জারণ অর্ধ আর বিজারণ মানে দুইটা অর্ধেক অর্ধেক জিনিসকে যোগ করে দিলে কি হয়, একটা সম্পূর্ণ জিনিস হয়। তার মানে জারণ অর্ধ আর বিজারণ অর্ধ যদি যোগ করে দাও তাহলে জিঙ্ক প্লাস কপার 2+। এখানে দেখো দুইটা ইলেকট্রন মাইনাস আর প্লাস মিলে কাটাকাটি চলে যাবে, এখান থেকে কি হইতেছে, জিঙ্ক 2+ প্লাস কপার। এটাই হইতেছে আমাদের কি বিক্রিয়া, কোষ বিক্রিয়া। জারণ অর্ধ আর বিজারণ অর্ধ দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে এখান থেকে যেটা পাই সেটা হইতেছে আমাদের কোষ বিক্রিয়া। তো এই গেল আমাদের 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। 1 নাম্বার কোশ্চেনে দুইটা কোশ্চেন ছিল, আমরা কিন্তু অ্যান্সার দিয়ে ফেলছি তিনটার, দুইটার জায়গায় আমরা তিনটার অ্যান্সার দিয়ে আসছি, ঠিক আছে, যাতে তোমাদের কোনো প্রকার ঝামেলা না হয়, যাতে তোমরা সব ঠিকঠাক ভাবে বুঝতে পারো। এখন দেখো এখানে আবার সেম বিভব গুলো দেওয়া আছে, বলছে ফেরাস সালফেটের দ্রবণ, কার দ্রবণ, ফেরাস সালফেটের দ্রবণ
জিঙ্ক ও কপার দ্বারা নির্মিত পাত্রের একটিতে রাখা নিরাপদ হলেও অন্যটিতে রাখা নিরাপদ নয়। মানে তারা বলছে যে ধরো এটা যদি জিঙ্কের পাত্র হয়, এখানে ফেরাস সালফেট রাখবে, আবার কপারের পাত্রেও ফেরাস সালফেট রাখবে। এখন একটাতে রাখা নিরাপদ আর একটাতে রাখা নিরাপদ না। মানে ব্যাপারটা কিরকম জানো, ওই যে অনেকে বলে না যে শিয়ালের কাছে মুরগি বাগি দেওয়া, তো শিয়ালের কাছে মুরগি বাগি দেওয়ার মতো ঘটনা ঘটবে আর কি। ঠিক আছে, যে এখানে আমরা যদি রাখি তাহলে কিছু ক্ষেত্রে দেখা যাবে যে পাত্রটা রিয়েকশন করে ফেলতে পারে। এখন কোন পাত্র রিয়েকশন করবে আর কোন পাত্র রিয়েকশন করবে না, ঠিক আছে, বা কোনটাতে রাখা যাবে কোনটাতে রাখা যাবে না, সেই জিনিসটা আমরা এখানে দেখব। বুঝতে পারছো কিনা? আশা করি প্রশ্নটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তোমাদের অ্যান্সার করার জন্য প্রশ্ন বোঝা খুবই জরুরি। বুঝতে পারছো? প্রশ্ন যখন তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা তখন দেখবা অ্যান্সারও খুব সহজে হয়ে যাইতেছে। প্রশ্ন সহজে বুঝতে পারলে অ্যান্সারও খুব সহজে হয়ে যাবে। এখন খেয়াল করো যে আমাদের যখন পাত্রের ম্যাথ করতে বলবে, কিসের ম্যাথ? আমাদের যখন পাত্রের ম্যাথ করতে বলা হবে, মানে রাখা যাবে নাকি যাবে না, এটা আমরা ম্যাথমেটিক্যালি সলভ করব। কি করব? ম্যাথমেটিক্যালি সলভ করব। তখন দেখো সবসময় মনে রাখবা পাত্রকে ধরবো অ্যানোড, পাত্রকে অ্যানোড ধরতে হবে। পাত্রকে কি ধরতে হবে? অ্যানোড ধরতে হবে, এবং দ্রবণের ধাতুকে, পাত্রকে অ্যানোড ধরতে হবে এবং দ্রবণের ধাতুকে ক্যাথোড ধরতে হবে। পাত্র হবে অ্যানোড আর দ্রবণের ধাতু কি হবে? ক্যাথোড। এখন তুমি খেয়াল করো এখানে কিন্তু সিনারিও দুইটা, একটা বলছি জিঙ্কের পাত্রে ফেরাস সালফেট, আরেকবার বলছি কপারের পাত্রে ফেরাস সালফেট। একবার জিঙ্কের পাত্রে ফেরাস সালফেট আর একবার কপারের পাত্রে ফেরাস সালফেট। তার মানে একবার জিঙ্ককে অ্যানোড ধরবো, আর এই যে দ্রবণের ধাতু মানে কি আয়রনকে ক্যাথোড ধরবো, আরেকবার কপারকে অ্যানোড ধরবো আর আয়রনকে ক্যাথোড ধরবো। দুইটা কেস, একটা কেস নাম্বার 1 আর একটা কেস নাম্বার 2। এখানে অ্যানোড আর ক্যাথোড ধরলে কি করি আমরা? অ্যানোড আর ক্যাথোড ধরলে নরমালি বিভব নির্ণয় করি। কি বিভব? কোষ বিভব। অ্যানোড আর ক্যাথোড ধরলে কোষ বিভব নির্ণয় করি। এখানে দেখো পাত্রকে অ্যানোড ধরতে হবে এবং দ্রবণের ধাতুকে কি ধরতে হবে? ক্যাথোড ধরতে হবে। এইটুকু পর্যন্ত যখন ক্লিয়ার হয়ে গেছি, তারপরে আমাদের কি আসে? পাত্রকে অ্যানোড ধরলাম, দ্রবণের ধাতুকে ক্যাথোড ধরলাম। এরপরে যে ঘটনাটা আসে সেটা হইতেছে যে আমাদের ইনট সেল বের করতে হবে। ইনট সেল, তোমরা তো জানো ইনট সেল মানে কি? ইনট সেল মানে হইতেছে ইনট, এখানে একটু এইভাবে লিখি যে পাত্রের জারণ, পাত্রের জারণ বিভব, ঠিক আছে, প্লাস ইনট দ্রবণের ধাতুর বিজারণ। তোমাদের বোঝার সুবিধার্থে সহজ করে লিখলাম। ইনট সেল মানে কি? ইনট পাত্রের জারণ বিভব লিখবো আর দ্রবণের ধাতুর বিজারণ দুটাকে কি করব? যোগ করে দিব। তো যখন তুমি জিঙ্কে পাত্র হিসেবে ধরতেছো, খেয়াল করো তো জিঙ্কে পাত্র হিসেবে ধরলে এখানে জিঙ্কের জারণ বিভব দেওয়াই আছে। কত জিঙ্কের জারণ বিভব দেখো তো, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস জারণ বিভব কত? 0.76। জারণ বিভব আছে 0.76। কিন্তু দ্রবণের ধাতু কোনটা দেখো তো? কার দ্রবণ? ফেরাস সালফেট। এই ফেরাস সালফেটের ধাতু কি আছে? ফেরাস, ওই ফেরাম আয়রন। এখন এইটারও জারণ বিভব দেওয়া আছে। আমরা জানি জারণকে বিজারণ বানাইতে হলে কি করতে হয়? একটা মাইনাস দিয়ে গুণ করতে হয়। তো এটা জারণ আছে, এটাকে বিজারণ যদি বানাই -0.44 ভোল্ট, এটা দিচ্ছে কি? আয়রনের বিজারণ বিভব। এখন এই জারণকে বিজারণ বানাইলাম, তাহলে -0.44, 0.76, এখানে -0.44। তার মানে এখানে দেখো আলটিমেটলি আমাদের কি আসতেছে? আলটিমেটলি একটা পজিটিভ ভ্যালু আসতেছে। আমাদের কত আসতেছে? 0.32। এখন 0.32 আসতেছে। এইটুকু আসার পরে আমরা এইটুকু জানলাম, এইটুকু বের করলাম। এখন এইটুকু বের করার পর আমাদের কাজ কি জানো? আমাদের এইটুকু মাথায় রাখতে হবে যে ইনট সেলের মান ধনাত্মক হলে রাখা যাবে না। ইনট সেলের
মান ঋণাত্মক হলে রাখা যাবে। এখানে দেখো আমরা যখন পাত্রটা ধরলাম জিঙ্কের তখন ইউনিট সেলের মান পজিটিভ হয়ে গেছে, তার মানে এখানে কি করা যাবে না, রাখা যাবে না। এবার আসুক কপারের পালা। দেখো দ্রবণের ধাতুর বিজারণ এই জিনিসটা কিন্তু চেঞ্জ হবে না, কারণ দ্রবণের ধাতুকে আমরা সবসময় ক্যাথোডই ধরি। এখন ধরো কপারের পাত্রে যখন রাখছি, কপারের জারণ বিভব কত দেখো তো, -0.34। তাহলে কপারের ক্ষেত্রে কপারের পাত্রের ক্ষেত্রে, কার পাত্রের ক্ষেত্রে, কপারের পাত্রের ক্ষেত্রে। আচ্ছা, এইটুকুর জন্য আমি তোমাদের এই একটা ভালো অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, সেটা হইতেছে যে তোমরা অনেকেই ফেসবুকের পরে ইউটিউবেও ক্লাস করতে চাও, ঠিক আছে? তোমাদের মনে হয় যে ইউটিউবে ক্লাসগুলো থাকলে বেটার হইতো। এই ক্লাসগুলো তুমি খুঁজে পাবা গিয়ে ইউটিউবে গিয়ে জাস্ট লিখবা রসায়ন ভাই, ঠিক আছে? রসায়ন ভাই, এটা কোথায় লিখবা, ইউটিউবে গিয়ে জাস্ট রসায়ন ভাই লিখবা। রসায়ন ভাই লিখলে তুমি আমার চ্যানেল পেয়ে যাবে এবং ওই চ্যানেলে ইনশাআল্লাহ এই ভিডিওগুলো আপলোড দেওয়া থাকবে। তোমরা যদি কেউ ইউটিউব থেকে দেখতে চাও তাহলে ওখানে গিয়েও দেখতে পারবা, এই ক্লাসটা পরে আপলোড হয়ে যাবে ইনশাআল্লাহ, যেহেতু এই ক্লাসটা লাইভ হইতেছে। তো এখন দেখো কপারের পাত্রের ক্ষেত্রে, কপারের পাত্রের ক্ষেত্রে কি হবে খেয়াল করো, যে আমরা কপারকে অ্যানোড ধরবো, এটা কি হবে অ্যানোড, আর আয়রন কি হবে, আয়রন হবে ক্যাথোড। কারণ আমরা বলছি দ্রবণের ধাতু, আয়রনের দ্রবণ না, দ্রবণের ধাতু সারা জীবনই ক্যাথোড। তাহলে দেখো ইনট সেল মানে হইতেছে ইনট, এখানে কপারের জারণ আর সেই সাথে ইনট আয়রনের বিজারণ। এখন আমি যদি কপারের জারণ বিভবের আগে দেখলাম -0.34 প্লাস, আর আয়রনের বিজারণ বিভবের আগে কত হয়েছে দেখো তো, এই যে দেখো এখানে আয়রনের বিজারণ বিভব কত ছিল, -0.44 আলটিমেটলি দেখো দুইটা নেগেটিভ ভ্যালু, সারা জীবন যোগ করলে কি পজিটিভ হবে, দুইটা নেগেটিভ মান সারা জীবন যোগ করলে কি হবে না, পজিটিভ হবে না, এটা নেগেটিভই থাকবে। তার মানে এখানে কি, যেহেতু মানটা নেগেটিভ তাহলে এখানে কি করা যাবে, মানটা নেগেটিভ হলে এখানে রাখা যাবে। মানটা যেহেতু নেগেটিভ তার মানে এখানে রাখা যাবে। তো এই মোটামুটি তোমার একেবারে তড়িৎ রসায়নের শুরু থেকে শেষ পর্যন্ত কনসেপ্ট সহ আমাদের ডিসকাশন। তুমি যদি এই পুরো ডিসকাশনটা একদম যথেষ্ট ভালোভাবে করে ফেলো, এরপরে তোমার সিকিউ নিয়ে আশা করা যায় আর কোনো প্রকার ইনশাল্লাহ চিন্তা করা লাগবে না। তুমি বোর্ড এক্সামে তো ভালো করবা, ইভেন তোমার কলেজের পরীক্ষাতেও যথেষ্ট একটা ভালো মার্ক সিকিউর করতে পারবা এই পুরো লেকচারটা দেখার মাধ্যমে, ঠিক আছে? এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নটা করে ফেলতে পারো, আমি ইনশাল্লাহ ওই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে ফেলবো। কারো কোনো প্রশ্ন আছে কিনা ভাই? কারো যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটার অ্যান্সার দিয়ে আমরা ইনশাল্লাহ ক্লোজ করে ফেলবো আজকের মতো। আর ক্লাসটা কেমন লাগলো জানাইতে ভুলো না, এবং অবশ্যই যে কাজটা করবা যারা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, এই যে হার্ডওয়ার্ক ফেইলুর এরপরে মোনালিসা মীরা যারা ছিল, যারা ক্লাসের নোটটা করছে, একটু কষ্ট করে আমাদের রোড টু ডিএমসির গ্রুপে গিয়ে নোটটা পোস্ট করে দিবা। হ্যাঁ ভাইয়া এমসিকিউ কি হবে না ভাইয়া? হ্যাঁ এমসিকিউ অবশ্যই হবে, কেন হবে না? আমরা সিকিউ এমসিকিউ এ প্লাস তো আর শুধুমাত্র সিকিউ দিয়ে পাওয়া যায় না, এ প্লাস পাইতে হলে আমাদের এমসিকিউ লাগে, ঠিক আছে? এ প্লাস পাইতে হলে আমাদের এমসিকিউ লাগে, এমসিকিউ ক্লাস হবে। হ্যাঁ মোনালিসা মীরা, মোরসালিনা মীরা, তড়িৎ রসায়নের উপর এর আগে কোনো ক্লাস হয় নাই, এটাই প্রথম ক্লাস তড়িৎ রসায়নের উপরে। আর যারা ক্লাসে আছো বন্ধুদের কিন্তু মাস জানাইতে হবে। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ এমসিকিউ সলভ ক্লাস হবে, এটা তো বলে ফেলছি। কারো কোনো প্রশ্ন না থাকলে আমাদের ইনশাল্লাহ আমরা ক্লাসটা ক্লোজ করে ফেলবো। তো ক্লাস কেমন লাগলো এই ব্যাপারটা তো জানাইলে না, ক্লাস কেমন লাগলো এটা জানাই একটু একটা পোস্ট করে ফেলবা আমাদের রোড টু ডিএমসি গ্রুপে। হ্যাঁ ফেইলুরেস জারণ মানে ছাড়ন। ভাইয়া এমসিকিউ এর ক্লাস কবে নিবেন? এমসিকিউ এর জন্য ক্লাসের শিডিউল দেওয়া আছে, তুমি
গ্রুপে, ঠিক আছে? আপাতত এখন কয়েকটা টানা সিকিউ ক্লাস হবে, এরপরে গিয়ে এমসিকিউ ক্লাস হবে, ঠিক আছে? তুমি একটু গ্রুপে ঢুকো, গ্রুপে ঢুকে দেখো যে একটা সিকিউ আমি মানে রুটিন আমি পোস্ট করে দিছি, ঠিক আছে? রুটিন পোস্ট করে দিছি, ওই রুটিন অনুযায়ী তোমাদের ক্লাসগুলো হবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, আর ভাইয়ের জন্য দোয়া করো, রসায়ন ভাইয়ের জন্য দোয়া করো, ঠিক আছে? আর রসায়ন ভাইয়ের ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করো নাই, কষ্ট করে গিয়ে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। ধন্যবাদ, ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে, সে পর্যন্ত সবাই ভালো থেকো।